আধুনিক প্রযুক্তির ব্যবহার আর যথাযথ পরিচর্যা, অগ্রসর কৃষকের মেধা ও মননের সমন্বয়। বাংলাদেশের কৃষিতে বেশ কয়েক বছর আগেই যুক্ত হয়েছে উচ্চ মূল্যের বিদেশি ফলের চাষ। আজ আমরা এসেছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া গ্রামে। এখানেই 5 বিঘা জমির উপর গড়ে উঠেছে এই ড্রাগন বাগান। শ্রাবণে বয়, পুবে বায়, হাল ছেড়ে কৃষক বাণিজ্যে যায়। বাংলাদেশের কৃষিতেও হয়তো শ্রাবণে সে হাওয়া বইতে শুরু করেছে। খোরপোশের কৃষি এখন বাণিজ্যিক রূপ লাভ করছে। এর একটি লক্ষণ হলো আমাদের কৃষকরা কিন্তু উচ্চ লাভজনক ফসলের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। বাংলাদেশের ফল চাষের ক্ষেত্রে ড্রাগন কিন্তু একটি সম্ভাবনাময় ফল। এটি একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ এবং বহুবর্ষীয় উদ্ভিদ। এই ফলটি একবার রোপণ করলে 20 বছর পর্যন্ত আপনাকে ফসল দেবে এবং সঠিক পরিচর্যা করলে 2 বছর পরেই ফল দিতে শুরু করবে। প্রতি হেক্টরে আপনি 1600টি ড্রাগন ফলের গাছের চাষ করতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি তুরাগ এগ্রো ফার্মে ড্রাগন ফলের চাষ দেখতে। সাথে আছি আনিকা চৌধুরী প্রিয়ন্তী। গ্লোবাল কৃষির আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। মূলত বাগান সম্পর্কে বলতে গেলে আমার আসতে হবে শুরু থেকে। এই বাগানের এই জমিটা যে দেখতে পারতেছেন, জমিটা ছিল একদমই পতিত পড়া। যে জমিতে কি করব অনেক চিন্তা ভাবনা করার পরে মাথায় প্ল্যান আসলো যে একটা ড্রাগন ফলের বাগান করি। আমরা দুজনেই ইউটিউবে অনেক ধরনের ভিডিও ড্রাগন সম্পর্কে দেখতে থাকি। কিভাবে এটা চাষ করা হয়, কিভাবে এটার পরিচর্যা, কতদিন পরে ফল পাওয়া যায়, কোথা থেকে চারা সংগ্রহ করা যায়। বাংলাদেশে যারা এই ড্রাগনের সাথে সম্পৃক্ত আছে তাদের বেশ কিছু জনের সাথে আমাদের যোগাযোগ হয়, আলাপ হয়। তাদের সাথে উদ্দেশ্যমূলক বক্তব্য আমরা শুনি, তাদের পরামর্শ দেয় আমাদের কীভাবে চাষ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, কিভাবে আমাদের আর্থিক লাভবান হতে পারবো। তাদের পরামর্শ নিয়ে আমরা এই ড্রাগন বাগান করতে সক্ষম হয়েছি। বিদেশি ফলের যে চাষাবাদগুলো হয় এগুলো সীমান্তবর্তী এলাকায় সবচেয়ে বেশি হয়। যশোরের দিকে, খুলনার দিকে, নাটোরের দিকে, ওই দিক দিয়ে এই ফলের চাষাবাদগুলো অনেক বেশি পাইছি। পাওয়াতে এখন গাজীপুরে আসলে এই ফলগুলো হবে, এই আবহাওয়ায় আমাদের হবে কিনা আসলে এগুলো একটু সংকীর্ণ বোধ ছিল আমাদের ভিতরে। তারপরেও আল্লাহর অশেষ রহমতে আল্লাহর দিকে তাকিয়ে আমরা এই বাগানটা শুরু করি। মাসুম ভাই, দেখতে পাচ্ছি যে এখানে চারাগুলো তৈরি হচ্ছে। চারাগুলো আসলে কিভাবে তৈরি করা হয় সেটা যদি একটু বলতেন। তাহলে একটু আপনাকে একটা হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কিভাবে চারাগুলো তৈরি করতে হয়। এই যে একটা গাছের ঢাল আমরা কেটে নিয়ে আসছি এখানে। এটাকে যদি দেখায়, 3টা কাণ্ড আছে, জাস্ট 3টা কাণ্ড আমরা কেটে নিব। আচ্ছা আচ্ছা, কেটে নিলে 3টা উঁচু জায়গাটা আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে একটা চারা রূপান্তরিত হয়ে গেল। আচ্ছা, এইটাই মাটির মধ্যে গেড়ে দিলেই চারা হয়ে যাবে, গাছ হয়ে যাবে। 1 মাস সময় নেবে, এখান থেকে প্রতিটা থেকে কুশি নিবে। আচ্ছা আচ্ছা, মানে নতুন চারা তৈরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবার আমি জানতে চাইবো যে এই যে আমরা চারাটা তৈরি করলাম একটা কলম থেকে, এটা কি কলম থেকেই তৈরি হবে সব সময় নাকি এটা বীজ থেকেও তৈরি করা সম্ভব? আসলে এই চারাটা 2 ভাবেই আনা যায়। এক হচ্ছে কলম থেকে, গাছের ঢাল থেকে, আরেকটা হচ্ছে গাছের বীজ থেকে। গাছের বীজ থেকে চারা আনা যায়। যেই চারাটা আপনি বীজ থেকে আনবেন সেটার মধ্যে ফলন অনেক সময় নিয়ে আসবে, ওটার মধ্যে ফলনটা কম হবে। এবার জানতে চাইবো যে এই যে চারাটা তৈরি করা হলো, এটা তৈরি কি সারা বছরই করা যায় নাকি এর নির্দিষ্ট কোনো সময় আছে? আসলে আমরা ড্রাগনের চারাগুলা যদি চিন্তা করি, সারা বছরই অনেকে বলে লাগানো যায়। আসলে মূলত এইটা সুনির্দিষ্ট একটা সময় আছে। সময়টা কিভাবে আসে, আপনার প্রথম একটা গাছে যখন ফল ফুল দেওয়া শুরু করে ওর একটা শেষ সময় আছে। সেই শেষ সময়টা আমরা চিহ্নিত করতে পারছি যে ডিসেম্বর মাস।
এখন যদি বলতে যাই এই ডিসেম্বর মাসের আগে চারা তৈরি করা যাবে, হ্যাঁ করা যাবে, সেক্ষেত্রে আপনার অনেক ক্ষতি হবে। ক্ষতিটা কীরকম? ওই গাছ থেকে যে ফুল ফল আপনি যেভাবে পাইতেন বাণিজ্যিকভাবে বাজারজাত করতে পারতেন ওটা করতে পারবেন না। কারণ এই যে গাছের যে ইগুলা দেখতেছেন ওই কাঁটাগুলা, এই কাঁটা দিয়ে দুইটা জিনিস বের হবে, এক কুশি আর এক ফুল। এর বাইরে আর কোনো গল্প নাই। এই দুইটা জিনিস যেহেতু বের হবে, এর একটা গাছে একবার যখন কুশি বেরিয়ে যাবে এই কাণ্ডর কাজ শেষ, হয়তো একটা ফুল দিবে। তাহলে একটা একটা করে যখন দিতে থাকবে, দেখেন এই যে গাছে এখান থেকে একটা ফল পাইছি, এখান থেকে পাইছি, এইখান থেকে আর দ্বিতীয় কিছু আমরা আশা করতে পারি না। যেহেতু আশা করা যায় না, তার মানে এবার কাটার সংখ্যাটা কমে আসবে। পরের বছর একটা কাটা থাকলেই হয় চারার জন্য, একটা কাটা থেকে একটা কুশি নিয়ে আসবে, ওইখান থেকে আরও অনেকগুলো আমরা আবার কাটা পেয়ে যাবো, ওইখান থেকে ফুল ফল আবার নতুন করে আশা করতে পারি। আমরা তো জানলাম যে কিভাবে আসলে কলম থেকে আরেকটা চারা তৈরি করা হয়। এবার জানতে চাইবো যে আসলে কতটুকু পরিমাণে চারাগুলো কাটছেন আপনি, এবং আসলে কোন ধরনের গাছকে আমরা নির্বাচন করব কলম তৈরির জন্য। এটা যদি বলতে যাই, আমাদের প্রতিটা চারার একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। সেটার মাপটা হলো গিয়ে 12 ইঞ্চি থেকে শুরু। আপনি 6 ইঞ্চি থেকে চারা নিতে পারেন, কিন্তু সেটা ভবিষ্যতের জন্য ভালো হবে না। এটা চারাটা যখন আমরা 12 ইঞ্চি থেকে শুরু করবো, এর উপরেও করা সম্ভব। 12 ইঞ্চি 15 ইঞ্চি 18 ইঞ্চি 2 ফিট থেকে অনেকে করে, কিন্তু এটার নির্দিষ্টভাবে মাপটা যেটা আসছে সারা বাংলাদেশের হিসাবে সেটা 12 ইঞ্চি। এরপর আমরা জানতে চাইবো যে আসলে আমরা তো জানি যে বীজের ক্ষেত্রে শোধনের একটা বিষয় থাকে, তো এই কলমের ক্ষেত্রেও কি ছত্রাক শোধনের কোনো বিষয় থাকে কিনা? এটা হলো গিয়ে ছত্রাকটা অনেকভাবে আক্রমণ করে। এই যে আমরা গাছের ডালটা কেটে নিছি, এটা ইচ্ছা করলেই আপনি মাটিতে রোপণ করতে পারবেন না। এটা রোপণ করতে গেলে এখান থেকে পচন আসবে। আর সেক্ষেত্রে আমরা যেটা করব, এটাকে ছত্রাকনাশক যেটা আছে সেই পানিটার মধ্যে এই গাছ পুরো ডালটা আমরা একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে আমরা মাটিতে দিলে এইটা আমরা শতভাগ নিশ্চিত থাকবো যে এখান থেকে চারাটা নষ্ট হবে না। আচ্ছা, ডালটা আমরা ভিজিয়েই তুলে নেব নাকি কিছুক্ষণ রাখবো ভিজিয়ে? আপনি ভিজিয়েই নিতে পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের ছত্রাকের আক্রমণটা থেকে আমরা বেঁচে যাব। ড্রাগন মূলত বৃষ্টিপাত সমৃদ্ধ মধ্য ও দক্ষিণ আমেরিকার ফল। আমাদের দেশের আবহাওয়ায় এই ফলকে চাষোপযোগী করে তুলতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি ড্রাগন 1 নামের একটি জাত উদ্ভাবন করে। এই জাতটি বর্তমানে ব্যাপকভাবে সম্প্রসারিত ও সফল হয়েছে। আমরা তো ওখানে বলছিলাম যে আবহাওয়ার বিষয়টা, যে আসলে আপনি কিভাবে পরিচর্যা করেন আপনার গাছগুলোকে অতিরিক্ত বৃষ্টিতে কিংবা অতিরিক্ত রোদে। আচ্ছা, তাহলে আপনাকে একটু দেখাইতে হবে। দেখেন আবার এই যে চারার দিকে তাকিয়ে দেখেন, প্রতিটা এই মাটির থেকে এই ঘাসটা একটু উপরে, বেডটা একটু উঁচা আছে, দেখতে পারতেছেন? এই বেডটা উঁচা থাকার কারণে এখানে আমার যতই পানি আসুক আমার এই পানিটা উপরে থাকবে না। আর তারপরেও যখন একটু বেশি বৃষ্টি হয়, এখানে পানি জমে গিয়ে এটা সমান সমান হয়ে যায়, তখন আমাদের ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে ড্রেন আকৃতির আছে, এই ড্রেনগুলো সাইডে দিলে পানিটা শুকিয়ে যাবে। তখনই আমরা আমাদের জায়গা থেকে একদম সেফ সাইডে রাখতে পারতেছি গাছগুলোকে, এখানে পানি জমাট বাঁধতে দেওয়া যাবে না। আমরা তো দেখলাম যে আসলে একটু মাটি দিয়ে উঁচু করা হয়েছে, এবং আপনি বললেন যে পাশে ড্রেনও কাটা হয়েছে। আমরা জানি যে সব রকম ফসলেরই জন্য বিশেষ বিশেষভাবে মাটিটা তৈরি করা হয়। তো যেহেতু আমাদের ড্রাগন ফলটা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, তো কি ধরনের মাটি আসলে এটার জন্য আমরা নেব, কি ধরনের মাটি ব্যবহার করব? যে কোনো মাটিতে এই গাছের ড্রাগনের চাষটা হচ্ছে এখন বাংলাদেশে। আচ্ছা, মানে সমস্ত এলাকাতেই এই ড্রাগন চাষটা হচ্ছে। সেক্ষেত্রে বলতে পারি যে মাটিটা কোনো ফেক না, এই মাটিটা আপনি প্রস্তুত করে নিতে হবে। এর প্রধান খাবার হচ্ছে ওই জৈব খাবারগুলা, জৈব সার যে হিসেবে বলে, গোবর থেকে নেওয়া যায়, পচা কাদা থেকে নেওয়া যায়, তারপরে আপনার নানান ওই যে কচুরি পানা থেকে নেওয়া যায়, এই সমস্ত মিক্সিং করে নিয়ে টোটাল গাছের গোড়াতে আপনি প্রচুর পরিমাণে জৈব সারটা প্রয়োগ করতে হবে। এই জৈব সারটা প্রয়োগ করার পরে জৈব সারের উপর দিয়ে আপনি কিছু মাত্রাধিকভাবে আপনার ওই রাসায়নিক সারটা প্রয়োগ করতে হবে। এবার আমরা জানতে চাইবো যে আসলে ড্রাগন যেহেতু ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, একটু অন্যরকম, তাই এটার ক্ষেত্রে আমরা কি ধরনের জমি নির্বাচন করব?
এটা বলতে গেলে আপনাকে অবশ্যই উঁচু জমি সিলেকশন করতে হবে। এই উঁচু জমি ছাড়া আপনি কোনোভাবেই এই ড্রাগন ফলের চাষ করতে পারবেন না। নিচু জমিতে পানি বাঁচবে, পানি বাঁচলেই ড্রাগন ফলের গাছগুলো মারা যাবে, পচে মারা যাবে। সেই হিসেবে আমরা বলতে পারি যে উঁচু জায়গাটায় সিলেকশন করাটাই বেটার আমাদের জন্য। আচ্ছা, এবার আমরা একটু জানতে চাইবো যে জমিটা আসলে কিভাবে তৈরি করেন, কি কি প্রস্তুতি নিতে হয় গাছ রোপণ করার আগে? এই জমি প্রস্তুত করতে গেলে জমিটা আগে চাষ দিয়ে জমির মাটি নরম করে নিতে হবে। নরম করে একে অনেক প্রকারের রাসায়নিক সার আছে, জৈব সার আছে, কিছু ভিটামিন আছে, দানাদার বিষ আছে, এগুলো দিয়ে পুরো জমিটাকে প্রস্তুত করে নিয়ে বেশ কিছুদিন রেখে তারপরে চারাগুলো রোপণ করা উচিত। আমরা যেটা দেখি যে সাধারণত টায়ারের একটা ব্যবস্থা করা হয় এই জাতীয় গাছগুলোর জন্য, কিন্তু আপনার এখানে দেখছি একটু ভিন্ন রকম, এই ধরনের কোনো ব্যবস্থা নেই। আপনি আসলে কি ব্যবস্থায় গাছগুলোকে লাগিয়েছেন বা এখন? আমরা আসলে যদি বলতে চাই টায়ারের প্রযুক্তিটা হয়েছে গিয়ে আগের প্রযুক্তি। ওই প্রযুক্তিতে আমরা যদি থাকতে চাই তাহলে আমাদের বাগানে ফলনটা কম আসে। সেই হিসাবে নতুন বর্তমানে যে আধুনিক পদ্ধতিটা আসছে, আমরা সেই আধুনিক পদ্ধতিটাকেই গ্রহণ করছি। সেটা হলো লাইন পদ্ধতি। এই লাইন পদ্ধতিতে আমরা কি করতে পারছি, চারা আমরা অধিক লাগাইতে পারছি। এই পদ্ধতিটা আসলে কিভাবে তৈরি করেছেন এবং কি কি বিষয় আপনি এখানে লক্ষ্য রেখেছেন এই পদ্ধতিতে চাষ করার জন্য? পিলার তৈরি করেছি, আপনার 1000 পিলার লাগাইছি। এই 1000 পিলারের মধ্যে 1000 টায়ার লাগানো যায়, তো আমরা টায়ারটা না লাগিয়ে পিলারের ঠিক উপরই ভাগ দিয়ে আমরা এমনভাবে পাইপ ফালাইছি, ওই পাইপটা শুধু পাইপ না, ওই পাইপের ভিতরে আমরা কংক্রিটের কিছু ঢালাই ভরে দিছি, ওই আপনার একটা রড দিয়ে দিছি, যাতে এটা যেহেতু দীর্ঘ প্ল্যানের একটা জিনিস, এটা তো একদিনের জন্য না, এটার হাইট আছে মোটামুটি 25 থেকে 30 বছর। এই গাছগুলো মানে একবার ফল দিলে সেটা 25 বছর পর্যন্ত, 25 থেকে 30 বছর পর্যন্ত এই ফলটা দেয়। আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি অনেকগুলো খুঁটির ব্যবস্থা করেছেন। এবার একটু জানতে চাইবো যে আসলে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব কতটুকু রাখতে হবে? একটা খুঁটি থেকে একটা খুঁটির দূরত্ব স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আপনার 5 ফিট। আমি 5 ফিট দূরত্বেই গাড়ছি, কিন্তু মাঝে আমার গ্যাপটা পেয়ে গেছি 4.5 ফিট, কারণ খুঁটির যে গ্যাপটা আছে ওই গ্যাপে আপনার আধা ফিটের মতো মার খেয়ে গেছি। তাতে আমি বলতে পারি মাপ স্ট্যান্ডার্ড মাপ হলো 5 ফিট। ঠিক আছে মাসুম ভাই, আপনার বাগানটা এত সুন্দর, চলুন আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। তো আমরা তো জানলাম যে আসলে এটার পদ্ধতির ব্যাপারে জানলাম এবং আপনি নতুন একটি পদ্ধতিতে চাষাবাদ করছেন। এবার জানতে চাইবো যে এই যে আপনি চারাগুলো রোপণ করেছেন, এগুলো কি আমরা সারা বছরই রোপণ করতে পারবো নাকি চারা রোপণ করার নির্দিষ্ট কোনো সময় থাকে? অবশ্যই নির্দিষ্ট একটা সময় আছে। চারা রোপণ করার নির্দিষ্ট সময়টা হলো গিয়ে ওই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এর মধ্যে চারা রোপণ করলে বাদে বাণিজ্যিকভাবে খুব সুন্দর হয়। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন থাকে যে অনেকে ফ্যামিলিতে ওই ছাদের মধ্যে লাগায়, ছাদের মধ্যে লাগাতে গেলে তার নির্দিষ্ট কোনো সময় লাগে না, যে কোনো মুহূর্তে সারা বছরই ড্রাগন গাছের চারা লাগানো সম্ভব। আচ্ছা, এবং আমি আরেকটু জানতে চাইবো যে আসলে চারা রোপণের আগে কি ধরনের সার আপনি ব্যবহার করেন এবং আপনার সেচের জন্য যে ব্যবস্থাপনা সেগুলো আপনি কিভাবে করেন, কি পরিমাণে আসলে সার ব্যবহার করতে হবে? সার ব্যবহার করতে গেলে সবার আগে আসবে জৈব সার। জৈব সারের পরে আসবে কিছুটা আপনার রাসায়নিক সার আসবে, সেটা সীমিত আকারে। আর একটা কথা বললেন আপনি ওই যে সেচের বিষয়ে, সেচের বিষয়ে আমাদের জমির পাশেই একটা ডিপ টিউবওয়েল গাড়া আছে, এটা ওই সরকারিভাবে ঘিরে দিয়েছিল, আমাদের ইউনিয়ন ভিত্তিক অনেকগুলো ডিপ টিউবওয়েল গাড়া আছে। সেই হিসাবে আমরা ওই ডিপ টিউবওয়েল থেকে পানিটা আনতে পারি। ওইটা অনেক সময় ত্রুটির কারণে আমাদের নিজস্ব ব্যবস্থা আছে, আমাদের এখানে জমিতেই একটা মোটর গাড়া আছে, আবার এক্সট্রা একটা মাঠ পাম্প রাখা আছে। মানে কোনো অবস্থাতে পানির ঘাটতি ফেলানো যাবে না, পানি বেশি দেওয়াও বিপদ, ঘাটতি ফেলানোও বিপদ আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, এবং আমি যে সারের বিষয়টি বললাম যে আসলে কি পরিমাণে আমরা সার ব্যবহার করতে পারি, এটা আসলে যদি আপনি পিলার হিসাব করেন সেটা একটা হিসাব আসবে, আর চারা হিসাব যদি করেন তাহলে সেটা আরেকটা হিসাব আসবে। আমরা দুটোই একটু জানি। এক একটা চারার মধ্যে, যেমন আমি কিছুদিন আজকে থেকে 2 দিন হলো একটা সার প্রয়োগ করছি, যদি আপনাকে একটু দেখাইতে পারতাম ভালো হইতো। এই সারটা আমার যে আড়াআড়ি হিসাব আসছে, তাতে প্রতি গাছের গোড়াতে আমি 50 গ্রাম করে সার দিতে পারছি। এই 50 গ্রাম করে সার হিসাব করে মোটামুটি আমাদের এখানে প্রায় 700 কেজির মতো সার হিসাব করছে। আচ্ছা,
আচ্ছা, সার প্রয়োগের ক্ষেত্রে নিশ্চয়ই চারার বয়সের উপর সেটা নির্ভর করে। আসলে কোন বয়সের চারার জন্য আমরা কি ধরনের সার প্রয়োগ করব? চারা থাকা অবস্থায় কোনো সারই প্রয়োগ করা ঠিক হবে না। চারাটা যখন আস্তে আস্তে বড় হবে তখনই আপনার চারার খাদ্যের প্রয়োজন পড়ে, তখন থেকে আপনি সারটা প্রয়োগ করতে পারেন। প্রথম অবস্থায় সারের পরিমাণটা থাকে একদম সীমিত, প্রতিটা গাছের গোড়ায় সর্বোচ্চ 20 গ্রাম আসতে পারে। আর এখন গাছ বড় হয়ে গেছে, এখন আমরা 50 গ্রাম করে রাসায়নিক সার মানে গণহারে দিচ্ছি আর কি চারা প্রতি। এবার একটু জানি যে আপনি নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি জৈব এবং রাসায়নিক দু ধরনের সারই আপনি ব্যবহার করছেন। আসলে এটার অনুপাতটা কিরকম বা কি অনুপাতে এই সারটা ব্যবহার করব? আমাদের এই জমিতে যদি একটু ফলো করেন, প্রথমে আমরা জৈব সারটা পরিপক্কভাবে দিয়েছি। জৈব সারের উপর আমরা রাসায়নিক সারটা দিয়েছি। কেন দিলাম? এই জৈব সারটা গাছের কোনো ক্ষতি করতে পারে না। রাসায়নিক সারে আপনি যদি গাছের গোড়াতে যে শিকড় আছে, শিকড়ের কাছে যদি আপনি রাসায়নিক সারটা প্রয়োগ করেন, ওই শিকড়গুলো পচে যাবে। আমরা এই কারণে জৈব সারটা প্রথম দিছি। তো এই সারের অনুপাতটা আসলে কেমন, কি অনুপাতে ব্যবহার করতে হবে? জৈব সারের কোনো অনুপাত নেই, আপনি মন ইচ্ছা মতো দিতে পারেন, যত খুশি তত দিতে পারেন। রাসায়নিক সারের ক্ষেত্রে গিয়ে মাত্রা আইসা করবো, সেই ক্ষেত্রে আপনি প্রতি গাছের প্রতি আপনি 50 গ্রামের বেশি সার দিতে পারেন না। আচ্ছা আচ্ছা, এই আমরা যে সার প্রয়োগ করি, এই সার প্রয়োগ করার পর আসলে চারাগুলোর কি কি বিশেষ পরিচর্যা আমাদের করতে হবে? সার প্রয়োগ করার পরে সবার আগে পরিচর্যা আসবে আপনার ওই গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে। আচ্ছা, আগাছা কোনো অবস্থাতে গাছের গোড়া রাখতে পারবেন না। আগাছাটা আপনি কি প্রতিদিন পরিষ্কার করেন নাকি সপ্তাহে একবার? এটা আসলে সাপ্তাহিকভাবে রোলিং হয়ে যায়। দেখা গেছে আপনি ক্ষেতের এক প্রান্ত থেকে শুরু করলেন, আরেক প্রান্ত থেকে শেষ হলো, আবার ওখান থেকে আবার এই প্রান্ত থেকে আপনি শুরু করতে হবে। যে কোনো ধরনের রোগই কিন্তু ফসলের শত্রু। ড্রাগন ফলেরও নিশ্চয়ই বিভিন্ন ধরনের রোগ হয়। তো আসলে কি কি ধরনের রোগ হয় এবং আমাদের কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং আমরা আসলে কি কি লক্ষণ দেখে বুঝবো যে তখন আমার ফলটার কোনো একটা রোগ হয়েছে? আসলে বলতে গেলে এই ড্রাগন গাছের একটা সর্বপ্রথম রোগটা হলো গিয়া ছত্রাক। এই ছত্রাকে আপনার সবকিছুর মূলের কারণ। এই ছত্রাকে আপনি গাছের পচনটা নিয়ে আসবে, এই ছত্রাকে গাছের ওই যে লালচে ভাব নিয়ে আসবে, কাণ্ডের মধ্যে পচন নিয়ে আসবে। তাতে আমরা বলতে পারি টোটাল মিলে ছত্রাকটা হচ্ছে সবার আগে। আর এটার জন্য আমাদের ব্যবস্থা হলো গিয়া ওই ছত্রাকনাশক আছে, ওই যে কার্বন ডাইজিমনাস জাতীয় যে স্প্রেগুলো আছে, এই স্প্রেগুলো করা লাগে। তারপরে আমরা একটা ইউজ করি আপনার TH4 নামের একটা ছত্রাকনাশক আছে, ওইটা দিলে বাদা খুব দ্রুত কার্যকর করে। তারপরে আপনার ওই যে একটা কোম্পানি আছে অ্যামিস্টার টপ নামের একটা ওষুধ আছে, ওইটা দিলেও আমাদের এটা সমাধান আসে। আর বলতে গেলে এইটুকু বুঝি আমরা যে ড্রাগন গাছের বিশেষ কোনো এর ধরনের কোনো রোগ নাই। রোগ বলতে একটাই ছত্রাক। এই ছত্রাকটা নিয়ন্ত্রণ করা যায় খুব সহজে। আমরা কখন বুঝবো যে আমার গাছে কোনো রোগ হয়েছে, কি দেখে বুঝবো? এটা আসলে গাছের ওই গোড়ার দিকে তাকালে বাদা বুঝতে পারবেন যে গাছের পচন আসে, ওটা দেখলেই বুঝতে পারবেন এটা পচে একদম মানে নরম হয়ে যাবে। ওই গাছটা এমনি অনেক শক্ত, এই শক্ত গাছের মধ্যে যখন নরম আসবে তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটার মধ্যে ছত্রাকে আক্রমণ করে ফেলছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আসলে ছত্রাকই ড্রাগন ফলের মূল শত্রু। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলছি তুরাগ অ্যাগ্রো ফার্মের আরেকজন পার্টনার রেজাউল করিম ভাইয়ের সাথে। আমরা জানি ড্রাগন ফল আমাদের সবার খুব প্রিয়, এবং রেজাউল ভাই আমাদের জন্য চমৎকার কিছু ড্রাগন ফল নিয়ে এসেছে। এবং রেজাউল ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আপনাদের একটু জানিয়ে দিতে চাই যে আমরা এখানে যে ড্রাগন ফলগুলো দেখছি, এটার যে রং, এই রঙের জন্য কিন্তু এই ফলের জুসটা আমাদের সবার খুবই প্রিয়। এছাড়াও এই ড্রাগন ফলটা থেকে কিন্তু ক্যান্ডি হয়, আইসক্রিম হয়। একই সাথে এই ফলটার মধ্যে অনেক ধরনের পুষ্টি উপাদান কিন্তু আছে, যেমন ভিটামিন A, ভিটামিন C, লাইপোকেন আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, অনেক উপকারী এই ফলটা আমাদের জন্য রেজাউল ভাই। তাহলে আমরা একটু কেটে দর্শককে দেখাতে চাই যে আপনার খামার বাগানের ফলগুলো আসলে রংটা কিরকম হয়। দেখাচ্ছি আপনাকে, এই দেখেন ভিতরের কালার। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফলগুলোর ভেতরের রংটা খুবই সুন্দর একটি রং, এবং দেখেই মনে হচ্ছে যে আপনারা যারা ড্রাগন ফল খেয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন যে এটা আসলে কতটা সুস্বাদু হতে পারে। এবং রেজাউল ভাই, আপনি যদি আমাদেরকে আরও একটু জানান এই ফলের সম্পর্কে। এই ফলগুলো ফুল হওয়ার পর কতদিন সময় লাগে এটা পাকতে, পরিপক্ক হতে? একটা ফুলের কুড়ি থেকে শুরু করে এটা হারভেস্ট একদম এইরকম পাকা অবস্থায় কাটা পর্যন্ত 40 থেকে 45 দিন সময় লাগে। 40 থেকে 45 দিনের মধ্যে আমরা এটা কাটতে পারবো। এরপরে আবার একটা কথা হলো যে আবহাওয়ার উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট। যেমন প্রচন্ড গরমে দেখা যায় কি মিনিমাম
5 থেকে 7 দিন আগে এটা হারভেস্ট করা সম্ভব। আবার আবহাওয়াজনিত কারণে দেখা যায় কি আবহাওয়াটা ঠান্ডা, ওই সময় একটু সময়টা বেশি লাগে। বছরে কয়বার আপনি ফল কাটতে পারেন বা ফল পান? বছরে এটা মূলত আপনার জানেন শীতকালীন যে মৌসুমটা, ওই সময় আপনার 4টা মাস এটা অফ থাকে। আচ্ছা, মূলত ওই 4টা মাস শীতের সময় অফ থাকে, বাকি সব সময়ই এই 8 মাস এটার ফল হারভেস্ট করা সম্ভব। এবার একটু জানতে চাইবো যে আসলে ফলটা যখন পরিপক্ক হয়, হওয়ার পর কি 2-3 দিন এটা রাখা যায় নাকি পরিপক্ক হওয়ার সাথে সাথে সেটা কেটে ফেলতে হয়? পরিপক্ক হওয়ার সাথে সাথে ফলটা হারভেস্ট করে ফেলবে। আচ্ছা, এছাড়া কি ফলটা পচে যাওয়ার সম্ভাবনা? পচে যাওয়ার সম্ভাবনা থাকতে কি এই ফলটা যখন এই দেখেন এটা পরিপূর্ণভাবে পেকে গেছে, ফলটা অবশ্যই এইভাবে রয়ে গেছে, যখন এটা আরেকটু গাছে রাখা সম্ভব হবে সেই সময় কি এই জায়গা থেকে নাভিটা ফেটে যাবে। আচ্ছা, ফেটে গেলে ফলটা বাজারজাত করতে অনেক সময় সমস্যা হয়। এই জন্য আমরা ওই পর্যন্ত না যাওয়ার আগে পরিপূর্ণ কালার দেখার পরে হারভেস্ট করে ফেলি। আচ্ছা, এই ফলটা কতদিন ধরে সংরক্ষণ করা যায়? ধরেন যে আপনি কাটার পর কতদিন পর্যন্ত আপনার কাছে রাখতে পারবেন? মূলত এই ফলগুলো যখন এইরকম ভাবে পরিপূর্ণভাবে কালার অবস্থায় কাটে রাখা যায়, ঘরে আপনি যদি ফ্রিজ আপ করে না রাখেন তাহলে মিনিমাম 7 দিন রাখা যায়। আর যদি একটা ফল ফ্রিজ আপ করে রাখেন মিনিমাম 3 থেকে 4 মাস এই ফল ফ্রিজ আপ করে রাখা সম্ভব। ফলের কথা অনেক শুনলাম আপনার মুখে, এবং আসলে এটা এতক্ষণ ধরে মানে ধরে থেকে কথা বলা খুব কষ্টদায়ক। আমি একটু খেয়ে দেখতে চাই কতটা মিষ্টি হতে পারে, এবং কাটতে কাটতে যদি আমাদেরকে একটু জানাতেন যে এই যে আপনার এত পরিচর্যা করে আপনি বাগানটা করেছেন, যখন এত সুন্দর ফল হয় এবং আপনি কাউকে খাওয়ান কিংবা এসে আপনার কাছ থেকে কিনে নিয়ে যায়, মানুষ প্রশংসা করে যে ফলটা খুব মিষ্টি, তখন কেমন লাগে? সত্যি এটা আসলে একটা ফলের পিছনে যে কতটুকু শ্রম পরিশ্রম দিয়ে এই ফলটা হয়েছে, পরবর্তীতে একজনকে খাওয়াইতে পারলে দেখা যায় মন থেকে অনেকটাই নিজের কাছে তৃপ্তিফুল মনে করি যে একজনকে একটা ফল আমি আমার বাগান থেকে কেটে খাওয়াইতে পারছি। সত্যি রেজাউল ভাই অসাধারণ। রেজাউল ভাই, আপনার ড্রাগন ফলটা খেয়ে সত্যি আমার মন ভালো হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, একই সাথে ফলটা তো খাওয়ানোর জন্যই, সারাদিন আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং গ্লোবাল কৃষির পক্ষ থেকে আপনার এই বাগানের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের অসংখ্য ধন্যবাদ। কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক গ্লোবাল কৃষি, 189/A, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@globaltvbd.com এই অ্যাড্রেসে। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছিলাম তুরাগ এগ্রো ফার্মে, এবং সারাদিন ধরে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরিয়ে দেখালাম কিভাবে আসলে ড্রাগন ফলের চাষ করা হয়, এবং আমরা কিন্তু চমৎকার কিছু বিষয় জানতে পেরেছি যে সার আসলে কতটুকু প্রয়োগ করা যাবে এবং কখন ফলটা তুলতে হবে, এসব অনেক বিষয় আমরা আপনাদেরকে জানিয়েছি। এবং একটি চমৎকার ব্যাপার আমরা জেনেছি, নতুন ব্যাপার, সেটি হলো যে আমরা টায়ার পদ্ধতিতে চাষাবাদ না করে আমরা যদি পিলার পদ্ধতিতে করি তাহলে কিন্তু আমরা অধিক ফল পেতে পারি। প্রিয় দর্শক, আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে, এবং যারা ড্রাগন ফল চাষ করতে চাইছেন তাদের জন্য পর্বটি অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই গ্লোবাল কৃষির সাথেই থাকবেন।